নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প মনের মতো। মেয়েটার তো এমনিতেই মতিগতি ভালো না, তার উপর এক উপসর্গ জুটল। সুরমা দেবী একেবারে দিশেহারা হয়ে পড়লেন। স্বামীকে বলা না বলা সমান। অবশেষে একদিন নিজেই কোনো এক নিভৃত অবকাশ সৃষ্টি করে বরুণকে বললেন কথাটা বলতে যে তার ভালো লেগেছিল তা নয়, মানুষের মনে ব্যথা দেবার মতো রূঢ় অন্তঃকরণও নয় তার, কিন্তু মা হয়ে তার তো সন্তানের মঙ্গলটাই বড় করে দেখা উচিত। দেখো বাবা, অনেক ইতস্তত করে, অনেক দ্বিধা করে এইভাবেই কথাটা উত্থাপন করলেন তিনি। জানো তো, এই পোড়া বাঙালি সমাজ, লোকেদের তো খেয়ে দে কাজকর্ম নেই, কেবল এর ওর ত্রুটি দেখে বেড়ানোই স্বভাব। এই পর্যন্ত বলেই তিনি থামলেন। ঈষৎ চিন্তিত মুখে ভাবতে লাগলেন আসল কথাটা বলেন কি করে। কিন্তু এইটুকুতেই বরুণের মুখ লালচে দেখালো। কয়েকদিন থেকেই ভদ্রমহিলার ব্যবহার তার কাছে একটু কেমন কেমন ঠেকছে। সে এলেই ইনি যেন অতি মাত্রায় বিব্রত হয়ে ওঠেন, আর যতক্ষণ যেভাবে পারেন মেয়েকে আড়াল করে রাখেন তার কাছ থেকে। আত্মসম্মানে লেগেছে বরুণের, কিন্তু তবুও সূর্য যখন অস্ত যাবার মুখে একটু দাঁড়ায়, তার মেষের অপরিসর ঘরের পশ্চিমে জানলা দিয়ে যখন ছড়িয়ে দেয় শেষ আভা, তখনই যেন তার মন কেমন করতে থাকে এখানে আসবার জন্য। অনেকদিন দৃঢ় সংকল্প হয়ে বেরিয়ে গেছে সে উল্টো দিকে, কিন্তু তারপর এক সময় নিজেকে আবিষ্কার করেছে সেই বাড়ির দরজায়। লজ্জায় সংকোচে চোখ তুলতে পারেনি। একটি অতি প্রিয় সান্নিধ্যের অস্তিত্বে কেবলই থেকে থেকে কেমন করে উঠছে বুকের মধ্যে। আজকের ভূমিকা যে কিসের সূচনা, এটা বুঝতে তার বিলম্ব হলো না। দু একবার কেশে বলল, সে তো ঠিকই, তাই বলছিলাম কি, বলবার একটা রাস্তা পেলেন সুরমা দেবী। তোমার গিয়ে এই অমিতা তো খুব ছোট মেয়ে নয়। বরুণের মাথা আরও নিচু হল। তাছাড়া ওর একটা বিয়েও স্থির করা হয়েছে। ছেলেটি খুবই উপযুক্ত। এখানে সুরমা দেবী তার ভাবি জামাইয়ের গর্বে আগের কথার খেই হারিয়ে ফেললেন। মুখ থেকে নিমেষে সংকোচের রেখা মিলিয়ে গেল তার। হাসি মুখে বললেন, অমিতার কপাল ভালো, দেখো ছেলেটি বিয়ে পাশ করে বিলেতে গেছে, কলকাতা শহরে দুখানা বাড়ি ভাড়া খাচ্ছে। দস্তুর মতো অবস্থাপন্ন লোক। ছেলেটির বাবা ছিলেন সাব জজ। তা দেখো, এক জীবনে তো কম টাকা করেনি, ছেলেপুলে আরও আছে। কি কথায় কি কথা এলো। অমিতার বিবাহের সমস্ত খুঁটিনাটি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে একসময় উঠে দাঁড়ালো বরুণ। ছোট্ট একটা হাই তুলে বলল, আচ্ছা, আমি হাসি মাসিমা। হ্যাঁ, তাই বলছিলাম কি। সচেতন হয়ে সুরমা দেবী আবার আগের কথা এলেন। অদৃশ্য হতে হতে বরুণ বলল, সে আমি বুঝেছি। তেতলা ফ্ল্যাট থেকে একতলায় নামতেই দেখল অমিতাও রাস্তা থেকে এগিয়ে আসছে দ্রুত পায়ে। কোথায় গিয়েছিলে? হঠাৎ মুখোমুখি হয়ে দুজনেই একটু থমকে দাঁড়ালো। লজ্জিতা মুখে অমিতা বলল, যাচ্ছেন যে? কাজ আছে। বিকালবেলা আবার কাজ কি? থাকতে নেই? থাকতে পারে, কিন্তু নিতে নেই। কেন? অমিতার মুখের ওপর চোখ রাখল বরুণ। অমিতা মৃদু হেসে মুখ নিচু করল। কেনর অর্থ তারা দুজনেই মনে মনে জানে। মুখোমুখি তারা অনগ্রসর,
কিন্তু মনে মনে তারা যে কত কাছের মানুষ তার সাক্ষী তাদের চোখ, তাদের মনের ব্যাকুলতা। হঠাৎ বরুণ যাবার জন্য পা বাড়িয়ে বলল, আচ্ছা চলি। সমস্ত মধুরতা আহত হল বরুণের এই ব্যবহারে। মুখ ভারী করে অমিতা বলল, এত কাজের মানুষ হয়ে উঠলেন কবে থেকে? আজ থেকেই। একবারও আজ চোখ না ফিরিয়ে বরুণ রাস্তায় নেমে গেল। অমিতা চুপ করে দাঁড়িয়ে রইল কতক্ষণ। হাতের ডালমুটের ঠোঙাটার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নিল। তারপর অত্যন্ত ঠান্ডা মেজাজে রাস্তার উপর সেটা ছুঁড়ে ফেলে রুমালে হাত মুছে ওপরে উঠে এলো। গিয়েছিল কোনো বন্ধুর বাড়ি, ইচ্ছা ছিল না। সুরমা দেবীই বললেন, যা ঘুরে আয়, কত ভালোবাসে, কতবার আসে, আর তোর কেবল কোন ঘুপটি হয়ে বাড়িতে বসে থাকা। আসলে বরুণের সঙ্গে নির্ভীত হওয়ার জন্যই যে মায়ের এত গরজ তা অমিতা কি করে জানবে? সে এমনিতেই ঘর মুখমে, আর আজকাল যে নিবিড় মাধুর্যের আস্বাদে তার হৃদয় পরিপূর্ণ, তাতে তো বাইরের সংযোগ তার কাছে নিরর্থক। তবু সে গেল, কেবল মার অনুরোধেই নয়, ঔচিত্য বোধেও খানিকটা। মেয়েটি তার অন্তরঙ্গ সহপাঠিনী। ডায়োসিশন থেকে গেল বছর তারা একসঙ্গে আইএ পাশ করেছিল। একই পাড়ার অধিবাসী, আসে সে প্রায়ই, কিন্তু অমিতার আর যাওয়া হয়ে ওঠে না। তাছাড়া আরও একটি কারণ, এই ডালমুট। মার্কেট ছাড়াও যে অন্যত্র ডালমুট পাওয়া যায় এই খবরের সন্ধান এই মেয়েটি জুগিয়েছিল। তাদের বাড়ির পাশেই দোকানটি। আলাপি লোক, খাতিরে খুব ভালো জিনিসই দেয়। বরুণ অসম্ভব ভালোবাসে ডালমুট খেতে। অমন সলজ্জ মানুষটি এই একটি বিষয়ে পরম অকুণ্ঠ। এত তাড়াহুড়ো করে সে এলো কেন? এই জন্য ঘরে ঢুকে কাপড় ছাড়তে ছাড়তে মনের মধ্যে একটা সুতীব্র অভিমান তাকে অত্যন্ত আঘাত দিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তার সঙ্গে এখনো মার দেখা হয়নি। হয়তো তিনি রান্নার ব্যবস্থায় বিব্রত। ভালোই, এত তাড়াতাড়ি এসে মার মুখোমুখি দাঁড়াতে তার কেমন লজ্জাই করছিল। কি ভাববেন তিনি? এতকাল পরে বন্ধুর বাড়ি গিয়ে একটা সন্ধ্যাও কাটাতে পারে না কেন আজকাল? যদি বা মার মনে এই নিয়ে কোনো প্রশ্ন ওঠে। কাপড় ছেড়ে সে ঘর থেকে বেরোল না, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। চকিতে একটা কথা মনে হলো তার। বাবুর রাগ হয়েছে। রোজই তো থাকি, একটা দিন এসে দেখতে পাননি, তাতেই এত রাগ? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গেই অমিতার ক্ষুব্ধ মন রোমাঞ্চিত হয়ে উঠল। সেই মুহূর্তেই তার হাতে পায়ে লঘুগতি ফিরে এলো। একা ঘরেই অত্যন্ত সলজ্জ হয়ে উঠল সে। থেকে থেকেই কানটা কেবল গরম হয়ে উঠতে লাগল। বরুণ অবনীবাবুর ছাত্র, যদিও এখন আর নয়, কেননা 1 বছর হল সে ছাত্রাবস্থা উত্তীর্ণ হয়ে নোঙর ছেঁড়া নৌকার মতো এই দিক ওদিক চাকরির চেষ্টায় উদ্ভ্রান্ত। অবনীবাবুও কলেজ ছেড়ে বিজ্ঞাপন আপিসের গদিয়াটা চেয়ারে সমাসীন। তবু কোনো একদিন হঠাৎ গাড়ি চাপা দিতে দিতে ছাত্রটিকে আবিষ্কার করে অত্যন্ত সুখী হলেন তিনি। নিয়ে এলেন বাড়িতে। চায়ের পর্বটা খুব ভালো রকমই হল। চিরকালই যে এরকম একটা আপিসের ভোতা বড়বাবু ছিলেন না, এ কথা মনে পড়ে তার বেশ ভালোই লাগল। হাজার হোক, একটা প্রফেসর আর বড়বাবুতে ঢের তফাৎ। বিদ্যাহীন হলে প্রফেসর হওয়া সম্ভব নয়, কিন্তু বড়বাবু হওয়ার পক্ষে এই বিদ্যাবত্তার কি কোনো বিশেষ মর্যাদা আছে? তিনি যে একদিন ইংরেজির একটি তুখোর ছাত্র ছিলেন, একদিন ফার্স্ট হয়ে যে আত্মীয় বন্ধুর মুখ উজ্জ্বল করেছিলেন, সেসব আজ কে বিশ্বাস করবে? তাই দৈবাৎ একাত্রী পুরনো ছাত্র দেখলেই তার কেমন একটা উত্তেজনা হয়।
বরুণের অবস্থা ভালো নয়। সংসারের চাপে সে রুদ্ধশ্বাস। রিসার্চ স্কলারশিপের 100টি টাকা তার এই সংসার সমুদ্রে একটা বুদবুদের মতো। বিবাহের স্বপ্ন একদিনের জন্য যে তার মনকে উতলা করেনি, এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর তার সময় ছিল না। মেষের ওই ছোট ঘরটির 4টি দেওয়ালেই যেন তার জীবন চির আবদ্ধ হয়েছিল। হঠাৎ সেই দেওয়াল ভেঙে গেল অমিতাকে দেখে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে ভাবল, ঈশ্বর, যখন তুমি দাও অকৃপণ হয়েই দাও, তা নইলে আমার মতো এই হতভাগ্যের অদৃষ্টেও এই নিরন্ধ আনন্দ কেমন করে ছুটল। অবনীবাবু আশা দিয়েছিলেন তার আপিসে শিগগিরই একটি আসন খালি হচ্ছে। যদিও বরুণের মতো মুখচোরা নির্ঝঞ্ঝাট মানুষের পক্ষে শিক্ষকতাই ছিল উৎকৃষ্ট পথ, কিন্তু তাতে পেট ভরে না। 100 টাকার জায়গায় 175ও তার কাছে লোভনীয়। প্রথম প্রথম উমেদার হয়ে যাওয়া আসার সেতু রচনা করেছিল সে, কিন্তু অবনীবাবু তাকে সন্তানের মর্যাদা দিলেন। অমিতার সঙ্গে অবাধ মেলামেশায় তার রইল আন্তরিক প্রশ্রয়। যে মেয়ের 5 মাস ধরে বিয়ে ঠিক হয়ে আছে, আর যার 2 মাস বাদে বিয়ে, তাকে অনায়াসেই ছেড়ে দেওয়া যায়। এই 5 মাসে একটি বাঙালি মেয়ের চোখ না দেখলেও যে তার ভাবী স্বামীকে ধর্মসঙ্গভাবে ভক্তি করবে, ভালোবাসবে, এই বিষয়ে তাদের স্বামী স্ত্রীর কারোর মনে কোনো সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু অমিতা একটু অদ্ভুত বই কি। বিয়ের সম্বন্ধে সে নিতান্তই গদ্য। এই বিয়ে ঠিক করার আগে আরও 2 বার সুরমা দেবীর ঐকান্তিক চেষ্টা ব্যর্থ করেছে সে। বিয়ের কথা উঠলেই তার কেমন একটা বদহজমের মতো অনুভূতি হয়। কিছুতেই একটা কল্পিত স্বামীকে ঠিক মনের সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারে না। আসলে কেন জানি ছেলেবেলা থেকেই তার বিয়ের প্রতি একটা স্বভাব বৈরাগ্য। নানা সমাজের নানা লোকের সঙ্গে মেশামেশির প্রচলন এ বাড়িতে। 2-1 বার সুরমা দেবীর মন মতো 2-1টে ছেলে এ বাড়িতে ঘুরঘুরো করেছে, কিন্তু কা কস্য পরিবেদনা। অবশেষে আইএ পাশ করার পর সুরমা দেবী জোর করেই বিয়ে ঠিক করে ফেললেন। অমিতা হাঁপ ছাড়ল। যাগ্গে, প্রেম ও প্রার্থীদের অত্যাচার থেকে তো রেহাই পাওয়া গেল। তাছাড়া সে লোকটা আছে কোন দূর দেশে, চাই কি রুচি টুচি ভালো থাকলে একটা বিদেশি নেকেও বিয়ে করে ফেলতে পারে। 2 মাস আগে যখন বরুণ এলো আর বাবা যখন আলাপ করিয়ে দিলেন, মানুষটার দিকে তাকিয়েই তার ভালো লেগেছিল। প্রথম পরিচয়ের গণ্ডি এড়িয়ে কত অনায়াসেই যে তারা অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠল, সে কথা ভাবলে অমিতার একটু অবাকই লাগে। কেন এমন হয়? পৃথিবী ভরা কত কত লোকের মধ্যে হঠাৎ কেন একটা মানুষকেই এমন অন্তরঙ্গ মনে হয়? কেন কেন এই কেন প্রশ্নটি চিরন্তন এবং এর কোনো জবাব নেই। সন্ধ্যারও অনেক পরে মা আর মেয়ে মুখোমুখি হল। ঘরে ঢুকে অন্ধকারে মেয়েকে বসে থাকতে দেখে সুরমা দেবী অবাক হয়ে বললেন, সে কি রে, কখন এলি? অন্ধকারে বসে আছিস কেন? নিতান্ত সংকুচিত হয়ে উঠে দাঁড়ালো অমিতা। ব্যস্ত সমস্ত হয়ে বলল, এই তো এক্ষুনি। একটি সুখবর আর চাপতে পারলেন না সুরমা দেবী। এইমাত্র তোর শ্বশুরের চিঠি পেলাম রে। আর চোখে মেয়ের মুখ নিরীক্ষণ করে বিরক্ত হলেন। মেয়েটা যেন কি, স্বামীটা পড়ে আছে কোন দূর দেশে। ভাবি স্বামীও যা, স্বামীও তাই। সুরমা দেবীর এই মত। তার একটা খবরের জন্য কোনো উৎকণ্ঠাই নেই। খবর দিতে এলেও জানবার উৎসাহ নেই। ঈষৎ অপ্রসন্ন মুখে বললেন, মুখটা অমন গোমড়া করে আছিস কেন? কই না তো। অমিতা উঠে গিয়ে আলো জ্বালালো। সুরমা দেবী বললেন, সুবোধ তো আগামী সপ্তাহে রওনা হচ্ছে। ধর আস্তে আস্তে 1 মাস,
1 মাস আর কি সময়, একটা পলক। মা, গা ধুয়ে আসি। মার কথা যে অমিতার কর্ণগোচর হল এমন কোনো আভাসই পাওয়া গেল না। আলনা থেকে কাপড় জামা নিয়ে সে পাশের দরজা দিয়ে বাথরুমে ঢুকল। পরের দিন কিন্তু বরুণ এলো না, পরের দিনও না, তারপরেও না। কি হলো? অমিতার মনের মধ্যে এক দুঃসহ প্রতীক্ষা প্রতি মুহূর্তে সচকিত হতে লাগল। দিন রাত গেল ব্যর্থ হয়ে। জীবন থেকে সমস্ত আনন্দ কি যেন হাত বুলিয়ে মুছে নিল। সুরমা দেবী পড়লেন আর এক মুশকিলে। চোখে চোখে রাখেন মেয়েকে, 2 দিন সিনেমায় নিয়ে যান, আজ এই শাড়ি কিনে দেন, কাল ওই জুতো, কিন্তু তবু অমিতার মুখে প্রসন্নতা আনতে পারেন না। এতদিনে ভাবি জামাই রওনা হয়েছেন লন্ডন থেকে, এসে পড়ল বলে কি যে করবেন তিনি। এর মধ্যেই একদিন আবার বরুণকে দেখা গেল। অবনীবাবু আপিস থেকে এসে কোথায় বেরিয়েছেন। সুরমা দেবীর শরীর ভালো ছিল না, শুয়েছিলেন। অমিতা বসবার ঘরে বসে বই পড়ছিল। ভেজানো দরজাটি ঈষৎ ফাঁক হল। তারপরেই পর্দা ঠেলে বরুণ ঘরে ঢুকল। বরুণের মুখের দিকে তাকিয়ে অমিতার বুকের স্পন্দন এত দ্রুত হল যে কতক্ষণের জন্য সে মোহমানের মতোই বসে রইল। একটু পরে বলল, আসুন। আপনার বাবা বাড়ি নেই? না। কখন ফিরবেন জানেন? না। তাহলে? তাহলে যাবেন, এই তো। ঠাস করে বই বন্ধ করে হঠাৎ উঠে দাঁড়ালো অমিতা। বরুণ বোকা নয়। এই অভিমানের অর্থ বোধগম্য হতে তার সময় লাগল না। কিন্তু সুরমা দেবীর উপদেশ তার ভুলে যাবার কথা নয়। সে পুরুষ, নিজেকে দমিত করার সৎ সাহসটুকু তার থাকা উচিত। কিন্তু তবু তার চোখ ক্ষণিকের জন্য থেমে রইল অমিতার মুখের ওপর। সমস্ত দৃঢ়তা, অনেক প্রতিজ্ঞা, অনেক বেনিদ্র রাতের অনেক শপথ, সমস্ত ভুলে গিয়ে বসল সে। একটু চুপ করে থেকে বলল, যদি তাড়িয়ে না দেন তাহলে যাব কেন? অমিতা চুপ করে দাঁড়িয়ে রইল, জবাব দিল না। বসুন না, বরুণ বলল। একটু চুপ করে থেকে অমিতা বলল, এতদিন আসেননি কেন? সময় পাইনি। এও কি আমাকে বিশ্বাস করতে হবে? কেন, আমি কি যথেষ্ট কাজের মানুষ নই? কথার সুরকে একটু হালকা করার চেষ্টা করল বরুণ। অমিতা গম্ভীর মুখে বলল, যথেষ্ট কাজের মানুষ হলে কাজ করেও দেখাশোনা করার সময় থাকত। দেখুন, আমাদের মতো দরিদ্রের কথা আপনি বুঝতে পারবেন না। হঠাৎ একটা খোঁচা দেবার লোভ বরুণ সামলাতে পারল না। আসলে সুরমা দেবীর ঝালটা সে অমিতার উপরই মেটাবার চেষ্টা করল। আপনাদের মতো গণ্যমান্য বন্ধুদের সঙ্গে সংসব রাখতে যা যা উপকরণ দরকার তার সিকিভাগ সংগ্রহ করার যোগ্যতাও আমার নেই। তাছাড়া 2 দিন বাদে আপনি একটি সম্ভ্রান্ত পরিবারের বউ হচ্ছেন। যাত্রার সঙ্গে মেলামেশা করাটাও কি আপনার শোভা পায়? আশ্চর্য হল অমিতা। চকিতে বরুণের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিয়ে বলল, কি আর বলবো, নিজে যা মনে করেন তাই যদি আপনার চরম সিদ্ধান্ত মনে হয় তাহলে তাই ভাবুন। অমিতার কথার স্বরে বরুণের মন কেমন করল। লোভ গেল অন্তরঙ্গ হবার। কিন্তু সংসারে অনেক নিষ্পেষণে অভ্যস্ত সে। এ লোভ জয় করে সে খুব সহজ হয়ে পড়ল। আপনার বাবার বোধহয় অনেক দেরি হবে আসতে, আমি উঠি। বরুণের ব্যবহারে অমিতার চোখ ঝাপসা হল। অস্পষ্ট গলায় বলল, তাই ভালো। উঠে দাঁড়ালো বরুণ। বলল, উনিই আমার আসবার জন্য খবর দিয়েছিলেন। আপনি নিশ্চয়ই জানেন আমি একটা চাকরির আশায় রোজ এখানে আসতুম। তার মনের কোনোখানেই যে অমিতা ছিল না, অমিতা নেই, এই কথাটা প্রমাণ করবার জন্য
সে যেন আজ বদ্ধপরিকর। অমিতা মুখ না তুলেই বলল, জানতুম না, জানলুম। দরজা পর্যন্ত বরুণকে এগিয়ে দিয়ে সে ফিরছিল। যেতে যেতে একটু থমকে দাঁড়িয়ে বরুণ বলল, শুনুন। অমিতা মুখ ফেরাতেই বলল, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন, আর আপনার বাবাকে বলবেন কাল আমি 2টোর সময় আপিসে গিয়েই তার সঙ্গে দেখা করব। কঠিন হয়ে অমিতা বলল, আজও তো সেখানে যেতেই পারতেন। পারতুম, কিন্তু বড় ইচ্ছে হলো আসতে। দ্রুত পায়ে নেমে গেল সে, আর স্তব্ধ হয়ে অমিতা দাঁড়িয়ে রইল দরজা ধরে। এতক্ষণ ধরে একটা গুনগুনানি শুনতে পাচ্ছিলেন সুরমা দেবী। খোঁজ করে যে মুহূর্তে জানলেন বরুণ এসেছে, সেই মুহূর্তেই উঠে এলেন এ ঘরে। মেয়েকে দরজা ধরে অমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের মধ্যে যেন একটা ধাক্কা লাগল। কাছে এসে বললেন, কি করছিস দাঁড়িয়ে? অমিতা সচকিত হয়ে দরজা বন্ধ করে এসে বসল। বরুণবাবুকে বাবা খবর পাঠিয়েছিলেন আসবার জন্য, তাই এসেছিলেন। চলে গেল? তাহলে বেশিক্ষণ বসেনি। সুরমা দেবী যেন হাঁপ ছাড়লেন। না, বাবা নেই শুনেই চলে গেলেন। মনে মনে বরুণের প্রশংসা করলেন তিনি, সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিকেও তারিফ করলেন। আর সেই সঙ্গে অবনীবাবুকে অভিসম্পাত করলেন। ছেলেটাকে আবার ডাকাডাকি করে আনবার দরকার ছিল কি? মুখে বললেন, অনেক দিন পরে এলো, কেমন আছে? বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে অমিতা জবাব দিল, ভালোই। একটু চুপচাপ থেকে নিজে থেকেই সুরমা দেবী বললেন, বোধহয় চাকরি টাকরির জন্য ডেকে পাঠিয়েছিলেন। বড় গরিব বেচারা। গরিব গরিব করছো কেন মা? আচমকা চটে উঠল অমিতা। খেতে পায় না তা তো নয়, আর মাথায় যখন বিদ্যে বুদ্ধি আছে তখন আর চিরকালে কিছু এভাবে যাবে না। ঝোঁকের মাথায় কথাটা বলেই অত্যন্ত লজ্জা বোধ করল সে। তাড়াতাড়ি কাছে এসে মার গলা জড়িয়ে ধরে বলল, গরিবই হোক ধনীই হোক, পরের কথায় আমাদের কাজ কি মা? চলো, তুমি শুয়ে থাকবে। তোমার না শরীর খারাপ হয়েছে? সুরমা দেবী নিঃশব্দে মেয়ের হাত ধরে উঠে এলেন। কথাটা গিয়ে তার মর্মস্থানে বিদ্ধ হয়ে রইল। এর সপ্তাহ 2 পরে খবর পাওয়া গেল সুবোধ পা দিয়েছে ভারতবর্ষের মাটিতে। অবনীবাবু অত্যন্ত আনন্দ বোধ করলেন। আজ 5 মাস ধরে এই মানুষটার প্রতি তার একটি স্নেহ লালিত হয়েছে ভেতরে ভেতরে। একে তিনি টাকা পাঠিয়েছেন, চিঠি লিখেছেন। চোখে না দেখলেও জানেন যে এই সংসারে স্ত্রী আর কন্যার পরে এই তার সর্বশ্রেষ্ঠ ভালোবাসার ধন। সুরমা দেবীর মুখ দেখে কিছু বোঝা গেল না। মেয়ের বিষণ্ণতাই তার সহাস্য মুখে ছায়া ফেলে রাখল। সেদিন সুবোধের কলকাতায় আসবার খবর পাওয়া গেল। তার আগের দিন আর অবনীবাবু ঘুমোতে পারলেন না। আপিস কামাই করে বাড়িঘরের সংস্কারেই দিন কাটল। সুরমা দেবীরও বিশ্রাম নেই। আজ না হোক 2 দিন পরে তো তার সবচেয়ে আপনজন মনের মধ্যে একটা স্নেহের আস্বাদ উপভোগ করতে লাগলেন তিনি। কোথায় শোবে, কি খাবে, কি করবে, স্বামী স্ত্রী ভাবি জামাতার স্বাচ্ছন্দ্যের জন্য যেন একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়লেন। মাত্রই 1 দিনের ব্যাপার। কলকাতা হয়ে সে যশোরে তার বাবার কাছে যাবে। এতেই অবনীবাবু বিস্তর টাকা খরচ করে ফেললেন। অবশেষে সুবোধ এলো। মেয়েকে 17 বার করে নানা রকম উপদেশ দিতে লাগলেন সুরমা দেবী। আলমারি খুলে বারে বারে নানা রকম শাড়ি বার করে দিলেন পরবার জন্য। এই ওদের প্রথম দেখাশোনা, এই তো শুভদৃষ্টি। অমিতা কোনো অবাধ্যতা করল না, গণ্ডগোল করল না। সমস্ত দিন মায়ের নির্দেশ মেনে মেনে চলল। আলাপ করল সুবোধের সঙ্গে। সুন্দর শাড়ি পরে নতমুখে খাবার পরিবেশন করল।
সুরমা দেবী চোখ ভরে দেখলেন আর ভাবলেন, মেয়েটাকে পাগল বলি আর যাই বলি, আসল বুদ্ধিতে কিন্তু ঠিক আছে। রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা হলো। সুবোধ ব্যারিস্টার হয়ে এসেছে। প্রথম বসতেই অনেক খরচ। তার কিছু কিছু তালিকাও সে শ্বশুরকে জানিয়ে রাখল। তারপর একসময় নির্ভীত হল অমিতা, আর নিজের নির্জন ঘরে একলা হয়েই দু চোখে তার বন্যা নামল। বালিশে মুখ গুঁজে সে যে কত কাঁদল তার যেন শেষ নেই। সত্যি যে তার বিয়ে হবে একথা যতবার মনে পড়ল ততবার নতুন করে চোখ ভরে ভরে জল এলো তার। আর তারপর সমস্ত রাত তার ঘুম হল না। একটা দুঃসহ কষ্টে বুক যেন একেবারে ভারী হয়ে গেল। পরের দিন বিকালের ট্রেনে সে আর তার বাবা গেল সুবোধকে তুলে দিয়ে আসতে। ফেরার পথে হঠাৎ অবনীবাবু গাড়ি থামিয়ে ডাকলেন, এই যে বরুণ, শোনো শোনো। অন্যমনস্ক হয়েছিল অমিতা। সহসা চকিত হয়ে বাইরের দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। বরুণের চেহারা এত খারাপ হয়েছে কেন? মাথার চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। কাছে আসতেই অবনীবাবু বললেন, এ কি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? অসুখ বিসুখ করেনি তো? এই সামান্য। স্বভাবসুলভ কুণ্ঠিত ভঙ্গিতে গাড়ির দরজা ধরে দাঁড়ালো সে। তুমি সেদিন দুপুরে গিয়েছিলে আপিসে, কিন্তু আমি এত ব্যস্ত ছিলুম। গাড়ির দরজা খুলে অবনীবাবু ডাকলেন, এসো না ভেতরে। না না, অত্যন্ত ব্যস্ত হয়ে উঠল বরুণ। এসো এসো, এদিকে একটু সরে আয় অমিতা। একরকম জোর করেই তিনি বরুণকে গাড়িতে তুললেন। বললেন, তোমার সঙ্গে দেখা হওয়ার দরকার ছিল আমার। প্রথম কথা, তোমারও চাকরিটা খুব শিগগিরই খালি হবে। আর প্রধান কথা, তার চেয়েও একটা ভালো চাকরির খবর আমি পেলুম কালকে। আমার মনে হয় তুমি যে ধরনের ছেলে তাতে মাস্টারির লাইনটাই তোমার উপযুক্ত। যে কলেজে চাকরিটা খালি হয়েছে তার কর্তৃপক্ষের সঙ্গে আমার যথেষ্ট আলাপ আছে। তাছাড়া প্রিন্সিপাল আমার বন্ধু। কৃতজ্ঞতায় বরুণের বুকের ভেতরটা যেন ভরে উঠল। হাতে হাত ঘষতে ঘষতে বলল, আপনি, আপনার। অবনীবাবু বললেন, থাক থাক। একটু পরে বললেন, এ কদিন আমি ভয়ানক ব্যস্ত ছিলুম। জামাই এলেন বিলেত থেকে, এই তো তাকেই সিঅপ করে এলুম। মুহূর্তে অমিতা মুখ তুলে তাকালো বরুণের দিকে। বরুণ চোখ ফিরিয়ে নিল। অমিতাকে ডিঙিয়ে অবনীবাবু বরুণের পিঠে হাত রেখে বললেন, বিয়ের সময় কিন্তু ফাঁকি দিলে চলবে না, কাজকর্ম করতে হবে। বরুণ চুপ করে তাকিয়ে রইল। ভদ্রতা করে জবাবও দিতে পারল না। অবনীবাবু বরুণের কোনো কথা শুনলেন না। সোজা তাকে বাড়ি নিয়ে এলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে সবে। ফিরে দেখলেন সুরমা দেবী বাড়িতে নেই। আজকাল প্রায় প্রতি বিকালেই তিনি বাড়িতে থাকেন না। মেয়ের বিয়ে, এখন থেকেই তিনি নানান সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। এবার আর সব দোকানের সব শাড়ি হয়তো দেখছেন তিনি, কিংবা সকল ডিজাইনের গয়না। তবু তার দেখা ফুরোয় না। বাড়ি এসেই অমিতা নিজের ঘরে ঢুকল। সমস্ত শরীর যেন তার কেমন দুর্বল হয়ে গেছে। সহ্য করতে পারছে না সে বরুণের সান্নিধ্য। একটু পরেই ব্যস্ত সমস্ত হয়ে অবনীবাবু ঘরে ঢুকলেন। আয়, তুই গিয়ে বস একটু বরুণের কাছে, আমি চট করে স্নানটা সেরে আসি। আর একটু খাবার টাবার দিস। শীত গ্রীষ্ম 12 মাস তার বিকালে স্নানের অভ্যাস। তোয়ালে কাঁধে নিয়ে তিনি বাথরুমে ঢুকলেন। অমিতা তবু কিছুক্ষণ চুপ করে বসে রইল। নিচু হয়ে একটা বই পড়ছিল বরুণ। অমিতার পায়ের শব্দে একবার চোখ তুললেই আবার চোখ ডোবাল। কোত্থেকে যে এত লজ্জা, এত সংকোচ তাদের মধ্যে এমন একটা দুর্লঙ্গ ব্যবধানের সৃষ্টি করল কে জানে। ঘরের নিস্তব্ধতা ক্রমে দুজনকেই অত্যন্ত ব্যাকুল করল। অবশেষে
একটু কেশে বরুণ বলল, আপনাকে আমার শুভকামনা জানাচ্ছি। হঠাৎ অত্যন্ত ক্ষুব্ধ গলায় অমিতা বলল, আপনি আসেন না কেন? এই প্রশ্নের জন্য বরুণ প্রস্তুত ছিল না। অমিতার কণ্ঠস্বরে চমকে উঠল সে। মিনিট দুই তাকিয়ে রইল তার মুখের দিকে। তারপর অত্যন্ত মৃদু গলায় বলল, আমার উপস্থিতির কি কোনো প্রয়োজন ছিল? আপনি জানেন না? আপনার কি হৃদয় নেই? বরুণ স্তব্ধ হল। হৃদয় যে আছে তার, সে কথা কি করে জানাবে তাকে? অমিতা যদি অশরীরী হয়ে কোনোদিন যেত তার মেশে, তাহলে সে দেখতে পেত তার হৃদয় আছে কিনা। কিন্তু সংসারটা তো হৃদয়ের ধর্ম মেনে চলে না। অমিতা কি জানে না তার মা বাবার কাছে বরুণের মূল্য কতটুকু? দয়ার খাদ মেশানো এই স্নেহের একটা সাংসারিক মূল্য শত শতবার স্বীকার করে বরুণ। তা নইলে আর অবনীবাবু তাকে একটা চাকরি দেবার জন্য উৎকণ্ঠিত হবেন কেন? কিন্তু এখানে তো কোনো হৃদয়গত ব্যাপারে স্থান নেই। আর তাছাড়া এই অমিতা তো তাঁদেরই মেয়ে। আজকের দিনের এই মোহ আর কদিন থাকবে তার? বিবাহের পরে এই আভাজনকে নিয়েই হয়তো স্বামীর সঙ্গে হাসাহাসি করবে, নিজের মূঢ়তা স্মরণ করে। মনে মনে শক্ত হতে চেষ্টা করল বরুণ। ঈষৎ হেসে বলল, হৃদয়টা কি কেউ দেখতে পায়? তাহলে তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। হায় রে! অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অমিতা বলল, মানুষের কেবলই এড়িয়ে যাওয়া, কেবলই সরে দাঁড়ানো। তারপর হঠাৎ উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কানের জল মুছতে মুছতে অবনীবাবু ঘরে এলেন। কই, একটু চাটা দিবি নে? হ্যাঁ বাবা, অত্যন্ত শান্ত গলায় জবাব দিয়ে অমিতা ভেতরে চলে গেল। খানিক পরেই চা এলো, খাবার এলো, পেছনে পেছনে অমিতাও এলো। ঝড় স্তব্ধ হয়ে আছে তার মুখে। মুখ চোখ ধুয়ে এসেছে, লম্বা খোলা চুলে পিঠ ঢাকা। শাড়ি বদলে একটা সাদা শাড়ি পরেছে সে। শান্ত, স্নিগ্ধ, চোখ জুড়িয়ে গেল বরুণের। বেশিক্ষণ কিন্তু বসল না বরুণ, চা খেয়েই বিদায় নিল। একটা পার্কের মধ্যে এসে বসল অনেকক্ষণ। তারপর অনেক রাত্রে মেশে ঢোকা। ঢাকা দেওয়া ভাতের দিকে একবার তাকালো, কিন্তু আহারে তার এতটুকুও রুচি ছিল না। জামা ছেড়ে আলো বন্ধ করে দিল। এরপরে কয়েকটা দিন একটানা মোহের মতো কাটালো সে। সে কি করবে? কি করার আছে তার অমিতার জন্য? হাত পাতবে সে অবনীবাবুর কাছে? অমিতা কি তাই চায়? কিছুই সে বুঝে উঠতে পারল না। বুদ্ধির অলিগলি হাতড়ে বেড়াতে লাগল। রাত্রি আর অপরাহ্নের সন্ধিক্ষণে রোজ তার মন উতলা হয়। একখানা সুদৃশ্য ঘর, তার অতি প্রিয় একটা মুখ যেন তাকে ক্রমাগত আকর্ষণ করতে থাকে। দিশেহারা হয়ে ওঠে সে। কাজ গেল, কর্ম গেল, অবশেষে আবার একদিন নিজের অজ্ঞাতেই তার পা এসে থামল অবনীবাবুর দরজায়। অমিতা মন স্থির করে ফেলেছে। বিমূঢ় পুরুষের কাছে আত্মনিবেদনের মতো অবমাননা আর কি থাকতে পারে একটা মেয়ের জীবনে? এর চেয়ে আর স্পষ্ট করে কি বলতে পারে সে? তবু যদি বরুণ মুখ ফিরিয়ে রাখে, তাহলে তাই থাক। একবার মনে হয়েছিল মার কাছে কেঁদে পড়বে সে, বন্ধ করে দেবে এই বিয়ে। কিন্তু আত্মসম্মান, অন্তত বরুণের কাছে আত্মসম্মান বজায় রাখবার জন্যই তাকে বিয়ে করতে হচ্ছে। আত্মসম্মানের চাইতে বড় আর কি আছে জগতে? মুখ চোখের ভাব তার কঠিন হয়ে এলো। আর মেয়ের মুখের দিকে তাকিয়ে সুরমা দেবীর হৃদয়ও ভারাক্রান্ত হয়ে উঠল। মেয়েই তার সব। মেয়ের আনন্দই তার জীবনের সফলতা। এর চেয়েও যদি আগের বারের মতো কেঁদে কেটে অনর্থ করত, সানন্দে বিয়ে ফিরিয়ে দিতেন তিনি। মেঘের ভারে স্তব্ধ আকাশ, সে যে অসহ্য গুমট, প্রাণান্তকর দম আটকানো, তার চেয়ে বর্ষণী শতবার কাম্য। মধ্যে যে একদিন বরুণ এসেছিল এ কথা জানতেন তিনি। মেয়ের এই বিষণ্ণ মুখশ্রীর সঙ্গে যে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে
সে কথা বুঝতেও তার বিলম্ব হল না। অন্তরের মধ্যে তিনি একটা ব্যথা অনুভব করলেন, কিন্তু লাঘবের কোনো উপায় দেখতে পেলেন না। বিয়ের দিন এগিয়ে এসেছে। গরজ বেশি বরপক্ষেরই, তা নইলে এসব দেখে শুনে মেয়ের মনকে সামলে নেবার জন্য সময় নিতে চেয়েছিলেন সুরমা দেবী। স্বামীকে পরামর্শ দিয়ে একটা চিঠিও লিখেছিলেন ভাবী বৈবাহিককে, কিন্তু তিনি বিয়ে পিছুতে রাজি হলেন না। ছেলে ব্যারিস্টার হয়ে এসেছে, যত তাড়াতাড়ি বসানো যায় ততই ভালো। কিন্তু বসানো তো আর শুধু হাতে হয় না, বিয়ের দাম তো যা নেবার তা ভালোই হাতে নেবেন তিনি। কিন্তু অবনীবাবুকে টিপলে আরও অনেক রস বার করা যেতে পারে। দরজা ধরে পর্দার ওদিকে চুপ করে দাঁড়িয়ে রইলেন। অমিতা দরজা খুলে দিল। পরস্পরের দিকে তাকিয়ে অল্প একটু সময় দুজনেই চুপ করে রইল। একটু পর বরুণ বলল, আসবো? আপনার ইচ্ছে? ব্যাঘাত করলুম? যা মনে করেন। দুজনেই ঘরে এলো। অনেকখানি দূরত্ব রেখে বসল তারা। অমিতা বলল, হঠাৎ এত দয়া? দয়া বলছেন কেন? এখানে আসবার ইচ্ছে যে আমার মনে মাঝে মাঝে কীরকম প্রবল হয়ে ওঠে, তা যদি আপনি জানতেন। সুখী হলুম। যদিও জানি অন্যায়, অত্যন্ত অন্যায়, তবু যে কেন আসি? অন্যায় কেন? কেউ কি কারোর বাড়ি যায় না? হঠাৎ বরুণ একটা ধাক্কা খেল। অমিতার কাছে কি সে কেবলমাত্র কেউ, তার বেশি না? আজ একটা বোঝাপড়া করবে, এমনই একটা ঝাপসা ইচ্ছে তার মনের মধ্যে ঘোরাফেরা করছিল। সহসা সচেতন হয়ে কথার মোড় ফেরাল। সহাস্যে বলল, বিয়ে হচ্ছে কবে? অমিতা সে কথার জবাব দিল না। বলল, অন্যায় কেন তা তো বললেন না। আপনার বোঝা উচিত। না, আমি বুঝি না। তাহলে তো চুকেই গেল। আপনি কি স্পষ্ট করে কথা বলতে পারেন না? সেই সাহসটুকু আপনার নেই? সহসা অমিতা উত্তেজিত হয়ে উঠল। একটু আহত হয়ে বরুণ বলল, কি কথা আপনি শুনতে চান? আপনি এখানে আসেন কেন? কেবলই কি চাকরি, আর কিছু না? বরুণ আকর্ণ লাল হয়ে বলল, আপনার কি মনে হয় চাকরি আপনার অছিলা? আপনি যান, যান আপনি। চাপা অথচ তীক্ষ্ণ চিৎকারে তার গলা ভেঙে এলো। বরুণ আশ্চর্য হয়ে হাতের উপর গাল রেখে চুপ করে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে ফুপিয়ে উঠল অমিতা। দুহাতে মুখ ঢেকে ফেলল। আড়ালে দাঁড়িয়ে সুরমা দেবী সবই শুনলেন। নিঃশ্বাস ছেড়ে ফিরে এলেন তার তরকারি কোটার কাজে। অত্যন্ত বিমনা হয়ে আবার বঁটি তুলে তরকারির ঝুড়িতে হাত দিলেন। রাত্রে খাওয়া দাওয়ার পরে অবনীবাবু প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। হঠাৎ স্ত্রীর কণ্ঠস্বরে চকিত হলেন।
কিছু বলছো? হ্যাঁ, ঘুমোলে? হ্যাঁ, ভয়ানক ঘুম পেয়েছে। একটা দরকারি কথা ছিল, সংক্ষেপে কিন্তু। অবনীবাবু একটু নড়ে চড়ে স্ত্রীর দিকে পাশ ফিরলেন। আমাদের তো একটা মেয়ে, একটু ভেবে সুরমা দেবী বললেন। সে বিষয়ে আমার সন্দেহ নেই, তার সুখই তো আমাদের সুখ। অবশ্য না, ফাজলেমি না। কার সাধ্য তোমার সঙ্গে ফাজলেমি করে? আমি বলছিলাম কি, এই বিয়ে তুমি ফিরিয়ে দাও। সে কি? এবার একটু অবহিত হলেন অবনীবাবু। তাই হে বিয়ে কালই টেলিগ্রাম করে বন্ধ করে দাও। কেন? আমির ইচ্ছে নেই। ছেলে মানুষই করো না, এবার ঘুমো। কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার তিনি পাশ ফেরবার চেষ্টা করলেন। শক্ত করে হাত ধরে সুরমা দেবী বললেন, না, আমি সত্যি বলছি, এখানে আমি ওর বিয়ে দেব না। বলছো কি তুমি? আর 7 দিন বাদে বিয়ে? মায়ের লেপ তোষক পর্যন্ত কেনাকাটা সারা, আর সেই বুড়োটা তো এর মধ্যে আগাম 2000 টাকা নিয়ে বসে আছে। তা হোক, তা হোক মানে? এবার অবনীবাবুর ঘুম ছুটে গেল। উঠে বসে বললেন, তা হোক মানে কি? টাকাগুলো এভাবে নষ্ট করার মতো অবস্থা আমার নয়। বুড়োকে তো তুমি আরও 3000 টাকা দিতে প্রতিশ্রুত আছো। আর তাছাড়া জামাইয়ের ব্যারিস্টারিতে বসবার মজুরিও যে তোমাকে আরও কিছু দিতে হবে না, তা আমি বিশ্বাস করি না। বেশ তো, সে তো আমার জামাইকেই দিলাম, আর এ যে একেবারে গরচা যাবে। গরচা যাবে কেন? জামাই আমি ঠিক করেছি, খুব ভালো জামাই। সুবোধ তার পায়ের যোগ্যও নয়। সুরো, তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? আমি অমিতাকে বরুণের সঙ্গে বিয়ে দেব। বরুণ? আকাশ থেকে বললেন অবনীবাবু। তোমার কি মাথা খারাপ হয়েছে? কথাটা কি এতই অসম্ভব? বরুণ কি পাত্র হিসাবে সুবোধের চেয়ে অযোগ্য? যোগ্য অযোগ্যের কথাই যে ওঠে না এখানে। আজ 5 মাস ধরে এই বিয়ে ঠিক হয়ে আছে, এখন এই 7 দিন আগে কথার খেলাপি করা অসম্ভব। কিচ্ছু অসম্ভব না। ক্ষতিপূরণ বাবদ তুমি যদি ধরো 500 টাকা পাঠিয়ে দাও, নাচতে নাচতে বুড়ো কালই আবার 5000 টাকা নগদের আরেকটা বিয়ে ঠিক করবে। আর ছেলেটিকেও তো দেখলাম এসব বিষয়ে একেবারে বাপেরই সুপুত্তর। চিন্তাকুল হয়ে উঠে অবনীবাবু বললেন, হঠাৎ তোমারই বা কি খেয়াল হলো তাও বুঝতে পারছি না। ওরা দুজনে দুজনকে ভালোবাসে। তোমার মাথা। অবনীবাবু আবার ঘুমাবার চেষ্টা করলেন। খানিক্ষণ পরে মুখ ঘুরিয়ে বললেন, যত সব উদ্ভট কথাও ভাবতে পারো, বরুণের হাব ভাব চাল চলন কিছুর মধ্যেই তো আমি কিছু দেখতে পেলুম না। নিজের ভাবনা নিয়ে সর্বদা ব্যস্ত। আর সত্যিই যদি ওর তেমন আকর্ষণ থাকতো তাহলে এখানে আর 9 মাসে 6 মাসে আসতো না। একদিন একবেলা না আসতে পারলে পৃথিবী অন্ধকার দেখত। গম্ভীর গলায় সুরমা দেবী বললেন, আমি বারণ করে দিয়েছিলাম। তাহলে শোনো। আদ্যপান্ত সব কথাই তিনি স্বামীকে বললেন। আজকের ঘটনাও বাদ দিলেন না। অবনীবাবু কিছু সময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আগে বলনি তো? তখন বলবার যোগ্য ছিল না। এখনো না? নিশ্চয়ই এখন। যাও যাও, এবার ঘুমো। দেখো, ঈষৎ উষ্ণ গলায় সুরমা দেবী বললেন, সব কথাই ওরকম উড়িয়ে দিও না। আমি যখন বলছি তখন নেহাতি যে একটা ছেলে মানুষই করছি না, এটুকু অন্তত তোমার ভাবা উচিত। তা কি করতে হবে? অবনীবাবু খিঁচিয়ে উঠলেন। মেয়ে মানুষদের একটা সাময়িক মোহর জন্য আমরা বড়রাও সব নির্বোধ হয়ে যাব, তাই না? আচ্ছা, বড় হলেই সবাই ওরকম নিষ্ঠুর হয়ে যায় কেন বলতে পারো? তোমার বাবারও অমত ছিল আমাদের বিয়েতে, তুমি কি শুনেছিলে?
আর শোনোনি বলে তুমি কি সুখী হওনি? কিন্তু তোমার বাবাও তোমাকে ঠিক এই কথাই বলেছিলেন, এই বিচ্ছেদে যে ওরা কত কষ্ট পাবে তা কি বুঝতে পারছো না তুমি? সুরমা দেবীর কণ্ঠস্বর সমবেদনায় করুণ হয়ে এলো। যুক্তিতে হার মেনে অবনীবাবু বললেন, এ দুদিনেই ভুলে যাবে। মুখের কথা কেড়ে নিয়ে সুরমা দেবী বললেন, এটা কি একটা কথার কথা হলো? ভুলে তো মানুষ সবই যায়। পুত্র শোকও মায়েরা ভুলে, তাই বলেই কি সেটা শোক নয়? কেন অকারণে এত বড় একটা দুঃখের কারণ ঘটাবো আমরা? তুমি কি মনে করো এই সুখ জীবনে দুবার আসে? তুমি কি জানো না বরুণের অবস্থা কত খারাপ? গলার স্বর একটু নরম করে অবনীবাবু বললেন, চাকরির জন্য রোজ তাকে ধর্ণা দিতে হয় দরজায় দরজায়। ও কথা বলো না। মুখে হাত চাপা দিলেন সুরমা দেবী। এর মধ্যেই সব ভুলে গেলে? আজই না হয় তুমি একজন 1400 টাকা মাইনের অফিসার হয়েছ, কিন্তু আমার বিয়ের সময় 150 টাকা মাইনে ছিল। বাপের টাকা ছিল না, দুটো অবিবাহিতা বোন ছিল। আমি তো ভাবতে পারি না সেই পতিতুণ্ডু লেনের স্যাঁতস্যাঁতে একতলার ফ্ল্যাটে খুব দুঃখে ছিলাম। বরঞ্চ সেই একতলার স্মৃতিটি আমার জীবনের সবচেয়ে মধুর। তোমার অস্তিত্বই ছিল তখন চরম আনন্দের উৎসব। সেখানে কি টাকার প্রশ্ন ওঠে? এখন অবশ্যই এই এলগিন রোডের 200 টাকার ফ্ল্যাটে অনেক শারীরিক আরামে আছি। 5টা বয় বেয়ারা আছে, গাড়ি আছে, কিন্তু সেই রোমাঞ্চ তো এর চেয়ে অনেক বড় জিনিস ছিল। হা হা, রোমাঞ্চ যেন চিরকালের। দৈবাদ এই চাকরিটি না পেলে সেই রোমাঞ্চ এতদিনে কোথায় ঠেকত কে জানে। এ কথায় অত্যন্ত আহত হলেন সুরমা দেবী। রাগ করে বললেন, এমন কথা বলতে পারলে তুমি? অন্যায় বলেছি? তুমি অবশ্যই সকল মেয়েদের চাইতে একটু স্বতন্ত্র। কিন্তু সে কথায় কান না দিয়ে সুরমা দেবী বললেন, মোট কথা মেয়ের ইচ্ছা মতোই আমি তার বিয়ে দেব। পাগল! এখানে আমি কিছুতেই তোমার কথা মানব না। নিশ্চয়ই মানবে? কিছুতেই না। অবহেলা ভরে হেসে উঠলেন অবনীবাবু। আমি হাত গুটলে সবই যে আমার হাতের মুঠোয় তা দেখছি প্রায়ই ভুলে গেছ। হ্যাঁ? তারপর বিছানা ছেড়ে উঠে একটা সিগারেট ধরিয়ে পড়লেন। ফ্যান ফ্যান করে তো ঘুমটা চটালে, যত সব। নিঃশ্বাস ছেড়ে সুরমা দেবী বললেন, সে তো ঠিকই। সমস্ত রাত আর একটিও কথা বললেন না সুরমা দেবী। অবনীবাবু আপন মনেই অনেকক্ষণ গজগজিয়ে শেষে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে দুজনেরই মুখের ভাব অতিরিক্ত গম্ভীর। কথা ছিল আজই মেয়েকে নিয়ে তারা গয়নার দোকানে যাবেন। জামাইয়ের আংটি আর রিস্ট ওয়াচটি সেদিনই কিনবেন। চায়ের টেবিলে বসে সুরমা দেবী সে কথা মনে করিয়ে দিয়ে বললেন, অমিকে নিয়ে তুমিই যাও, আমি আর যাব না। গম্ভীর গলায় জবাব দিলেন অবনীবাবু। বেশ। বিষণ্ণ মুখে অমিতা বলল, আমিও যাব না বাবা। সে হয় না, কাপড় পরে নাও। আদেশ দিয়েই অবনীবাবু প্রস্তুত হতে গেলেন। অমিতা কথা কাটতে সাহস পেল না। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা সহজ হলেন অবনীবাবু। একটু ব্যস্ত হয়ে বললেন, আমি তো কিছুই চিনি নে, কোথায় গয়না পাওয়া যায়, কোথায় কাপড় পাওয়া যায়। এ হলো তোর মার ডিপার্টমেন্ট, তা তিনি তো এলেন না। তুই চিনিস তো? না। তবে? ঈষৎ চিন্তিত হলেন অবনীবাবু। গাড়ি তখন এলগিন রোড ছাড়িয়ে প্রায় বড় রাস্তায় পড়েছে। অত্যন্ত ব্যগ্র গলায় অমিতা বলল, বাবা চলো তবে ফিরে যাই। হঠাৎ অবনীবাবু বলে উঠলেন, এই হাজরা রোড চলো। মেয়ের দিকে ফিরে বললেন, বরুণকে নিয়ে বেরোই, তাহলে সব সমস্যার সমাধান হবে। ও নিশ্চয়ই সব চেনে। বাবা, অত্যন্ত ব্যাকুল গলায় অমিতা বলল, আমি যাব না, আমাকে রেখে যাও।
তোর জিনিস, আর তুই যাবি নাকি রে? অবনীবাবু আমলেই আনলেন না ওর কথা। আমলেই অমিতার সমস্ত মুখে একটা বেদনার ছায়া ছড়িয়ে পড়ল। ঘরময় বইপত্র ছড়িয়ে নিতান্ত উদ্ভ্রান্তের মতো বসেছিল বরুণ। অবনীবাবুকে দেখে চমকে উঠল। আপনি আপনি এখানে? এ কি, এমন ছড়িয়ে ছিটিয়ে বসে আছো কেন? দুহাতে জিনিসপত্র সরিয়ে তক্তপোষের উপর একটু জায়গা করে দিতে দিতে বরুণ বলল, আপনাকে আমি কোথায় বসতে দেব? আমি একটুও বসবো না। 6 দিন পরে যার মেয়ের বিয়ে, তার আর কি বসবার সময় থাকে হে? তোমাকেও একটু খাটতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকেই। তুমি তো বলো আমি নাকি তোমার কত কি করেছি, তা এবার একটু ঋণ শোধ করো। আমি আমি যে আজ চলে যাচ্ছি। নিতান্ত নিরুপায়ভাবে বরুণ উচ্চারণ করল কথাটা। অবাক হয়ে অবনীবাবু বললেন, সে কি, কোথায় যাবে? তা ভাবিনি। ও, ভাবনি? তাহলে এখন একটু আমার সঙ্গেই চলো। আপনার সঙ্গে? কোথায়? কোথায় যে যাব তা আমিও জানি না। বিয়ের জিনিস কিনতে যাচ্ছি, এ পর্যন্তই জানি। বিয়ের কথায় বরুণ চকিত হল। একসঙ্গে কত কথা যে বয়ে গেল তার বুকের মধ্যে। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল একটু, তারপর বলল, আমার যে কিছুই গোছানো হয়নি মাস্টারমশাই। ও হয়ে যাবে, চলো চলো। তুমি না গেলে একা একা আমার পক্ষে অসম্ভব। অবনীবাবু বরুণের পিঠের ওপর হাত রাখলেন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বরুণ নিজের হৃদয়বাক্যে দমন করে উঠে দাঁড়িয়ে বলল, চলুন। এই ভদ্রলোকের কাছে সে কত রকমে কৃতজ্ঞ, অথচ হাস্তার কন্যার বিয়েতে সে কিছুমাত্র সাহায্য করবে না। এটা তার পক্ষে কি নিতান্ত অন্যায় নয়? নিজের মনকে শক্ত করে বরুণ প্রস্তুত হল। পিছন ফিরে জামা গায়ে দিতে দিতে একেবারেই মুখ মুছতে লাগল রুমালে। কিন্তু গাড়ির ভিতরে যে আরও একটা গভীর দুঃখ তার জন্য প্রস্তুত হয়ে আছে, এটা সে জানত না। অমিতাকে দেখে থমকে দাঁড়ালো বরুণ। এ কি তবে অমিতারই কাজসাজি? তার দুর্বল জায়গায় আঘাত দেবার জন্যই কি এই আমন্ত্রণ? আনন্দ করে বেরিয়েছে বিয়ের জিনিস কিনতে, সেটা দেখানোই কি অমিতার আসল উদ্দেশ্য? নিজের অজ্ঞাতেই তার মুখ দিয়ে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। অবনীবাবু বললেন, ভাবছ কি উঠে পড়ো, এই ফিরতে ফিরতে দেখবে বেলা 12টা। আমি আর কথা না, ওঠো। উঠতে হলো বরুণকে। যথাসম্ভব সংকুচিত হয়ে সে অমিতার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। যেতে যেতে অবনীবাবু বললেন, আর বলো কেন, একখানা বিয়ের ব্যাপার কি সোজা? তোমরা সবাই মিলে সাহায্য না করলে তো আমার উপায়ই নেই। বিয়ের কদিন কিন্তু তোমাকে ছাড়ছি নে। আমাকে তো যেতেই হবে, এক নিঃশ্বাসে বরুণ বলল। কি এমন দরকার তোমার? বিয়ের কটা দিন না হয় থেকেই যাও। বরুণ দুবার কাশল, কিন্তু জবাব দিতে পারল না। বুড়ো হয়ে গেলাম, 2 দিন পরে শ্বশুর হচ্ছি। অবনীবাবু হাসলেন। অমিতা অসহিষ্ণু গলায় বলল, বাবা, আমার মাথা ধরেছে, আমার অত্যন্ত শরীর খারাপ হচ্ছে, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাও। দাঁড়া দাঁড়া, সব সারবে। বরুণের দিকে তাকিয়ে বললেন, সুবোধের সঙ্গে বুঝি তোমার আলাপ হয়নি? না, বেশ ছেলে, বুদ্ধি শুদ্ধি আছে, কি বলিস? অবনীবাবু মেয়ের দিকে তাকালেন। অমিতা জবাব দিল না। পুরো বেগে গাড়ি ছুটল। পাশাপাশি বসে দুটি প্রাণী পরস্পরের অস্তিত্ব সম্বন্ধে অবিরাম সচেতন হয়ে রইল। আর অবনীবাবু একাই কথা বলে বলে ওদের চকিত করতে লাগলেন। সর্বপ্রথম অবনীবাবু ঘড়ির দোকানে থামলেন। বরুণ বলল, আমি ঘড়ি টড়ি চিনি নে। চেনবার দরকার কি হে, পছন্দ তো আছে, এসো এসো। আমার পছন্দের সঙ্গে কি? বরুণ আমতা আমতা করতে লাগল। একবার আর চোখে অমিতাকে দেখে নিল। কি মুশকিল,
তোমরা আজকাল এত বেশি বিনীত হয়েছ। অমিতা বলল, আমি গাড়িতেই থাকি বাবা। তোরা আরম্ভ করলি কি বলতো? অবনীবাবু হাত ধরে মেয়েকে গাড়ি থেকে নামিয়ে বললেন, হয়েছে কি, শরীর ভালো নেই? না। তাহলে চল, এই ঘড়ি আর আংটি কিনেই ফিরে যাই। তোরটা না হয় বিকালে এসে কিনব। যদিও মাত্র দুটোই জিনিস, তবু পছন্দ করতে কম সময় গেল না। অবনীবাবু ক্রমাগত এটা ওটা দেখতে লাগলেন। বললেন, কি হে, পছন্দ হয়? বরুণ বলল, বেশ তো। আমার কিন্তু তেমন ভালো লাগছে না। হ্যাঁ, তেমন। আরে ঠিক করে বলো, কেমন লাগছে? আমার কথা শুনে বলো না। লজ্জিত হয়ে বরুণ তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করলো ঘড়িগুলোকে। একটা পছন্দও করল। অবশেষে অসম্ভব দামে কেনা হলো সেটা। অমিতা সারা সময় পিছন ফিরেই দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। তারপর আংটি। অবনীবাবু বললেন, পুরুষের জিনিস যত সিম্পল হয় ততই ভালো, কি বলো? বরুণ বলল, তা তো ঠিকই, আর হিরেটা ছোট হওয়াই ভালো। হ্যাঁ, অনেকে আবার ঠিক এই ধরনের অনেকগুলো হিরে দিয়ে একটা ফুলও পছন্দ করে। তা করে। হঠাৎ অবনীবাবু ফিরে তাকিয়ে বললেন, কোনটা ঠিক হে? তুমি যে সবটাতেই হ্যাঁ বলছো। অপ্রস্তুত হয়ে বরুণ মাথা নিচু করল। শেষ পর্যন্ত বোঝা গেল হিরে শেড করা ফুলটাই বরুণের পছন্দ। দাম যদিও অত্যন্ত বেশি, তবু অবনীবাবু সেটাই কিনলেন। পকেট হাতড়ে জামাইয়ের আঙুলের মাপটা খুঁজলেন, কিন্তু দেখা গেল সেটি তিনি ভুলে ফেলে এসেছেন। নিরুপায় হয়ে একটু চুপ করে থেকে বললেন, তোমার মাপে নিলেই হবে হয়তো। দেখি আঙুল। সসংকোচে হাত পকেটে ঢুকিয়ে বলল, না না, সে কি হয়? হবে না কেন? সুবোধের আঙুল ঠিক তোমার মতোই মোটা মোটা। দেখি। বরুণের আঙুল টেনে নিয়ে তিনি ঢোকালেন আংটিটা। ফর্সা সুগঠিত আঙুলটি অলঙ্কৃত হয়ে সত্যিই বড় সুন্দর দেখালো। নিজের আঙুলের দিকে তাকিয়ে হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠল বরুণের। মুহূর্তে টেনে খুলে ফেলল আংটিটা। অবনীবাবু গাড়িতে আস্তে আস্তে বললেন, চমৎকার মানিয়েছিল তোমার হাতে। ব্যথিত গলায় অমিতা বলল, বাবা, আরও যদি তোমার কিছু কেনবার থাকে, ওকে অনর্থক আর আটকে রেখো না। না, এই কিনতেই এত সময় গেল, এবার আর বাড়ি না গেলেই চলছে না। আর সব তোর মাই কিনবেন কাল। মাথা নিচু করে বসে বরুণ ভাবল, বাদরের গলায় মুক্তোর হার পরিয়ে তো দেখা হয়েছে, তাই আর অমিতার স্বাদ নেই তাকে নিয়ে ঘুরে বেড়াতে। অমিতার স্বামীর জিনিস বরুণ কিনে দেবে, এটা বরুণের পক্ষে সুখের কাজ নয়। নিজের অন্তরতম ধনীটা যে লুণ্ঠন করল, তাকে প্রসন্ন মনে গ্রহণ করা কি এতই সহজ? তবু তাই আজ করতে হলো বরুণকে। কিন্তু তবু তো অমিতাকে এতক্ষণ ধরে সে দেখল, এত কাছে বসে রইল, এরই কি কম মূল্য? অমিতার এই সান্নিধ্যের বিনিময়ে এই গভীর দুঃখ তার কাছে কি এতক্ষণ সহনীয় হয়েছিল না? ভাবতে ভাবতে সে অত্যন্ত অন্যমনস্ক হয়ে পড়েছিল। একসময় হঠাৎ গাড়ি থামল। চমকে তাকিয়ে দেখল অবনী
নিয়ে বলল, ওই আমার প্রাপ্য ছিল। ও তো মিথ্যে কথা নয়, মিথ্যে কথা নয়। না, তাহলে সত্যি কি আপনি চাকরির জন্য আমার বাবার কাছে যেতেন না? দেখুন, জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বরুণ বলল, আপনার সঙ্গে হয়তো আজই আমার শেষ দেখা। কাজেই সত্যি কথাটা বলতে কোনো বাধা নেই। ওখানে আমি আপনার জন্যই যেতুম। অনেক চেষ্টা করেও নিজেকে সংযত করতে পারতুম না। আর সে কথা তো আপনার না জানার কথা নয়। মুখের দিকে তাকিয়ে থেকে অমিতা বলল, সত্যি? সত্যি। তবে কেন বলনি এ কথা আগে? কেন আমাকে এত সংশয়ে, এত কষ্ট দিলেন? দুহাতে মুখ ঢেকে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ফেলল অমিতা। এতখানি উচ্ছ্বাসের জন্য প্রস্তুত ছিল না বরুণ। অমিতার কান্না দেখে অত্যন্ত ব্যাকুল বোধ করল সে। কাছে এগিয়ে এসে বললে, ছি ছি, এ কি পাগলামি! এক্ষুনি মাস্টারমশাই এসে পড়বেন যে। অমিতার আঙুলের ফাঁক দিয়ে টপ টপ করে জল বেয়ে পড়তে লাগল। মনে হলো এ কান্না সহজে থামবার নয়। কি যে করবে ভেবে পেল না বরুণ। বুকটা ভারী হয়ে উঠল। সুখে আর বেদনায় মেশা এক অপূর্ব অনুভূতিতে যেন মোহমান হয়ে গেল। এক সময় হাত সরিয়ে আনল সে। তারপর পকেট থেকে রুমাল বার করে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, ছেলে মানুষ নাকি? হঠাৎ বজ্রপতন হল। গাড়িতে ঢুকতে ঢুকতে অবনীবাবু বললেন, কি হলো? চোখে কিছু পড়ল নাকি? অসম্ভব চমকে সরে এলো বরুণ। লজ্জায় প্রায় মরে গিয়ে বলল, হ্যাঁ, এই কি যেন। অবনীবাবু আর কিছু বললেন না। গম্ভীর হয়ে সোজা সামনের দিকে তাকিয়ে রইলেন। এলগিন রোডে মোড় নেবার আগে ভয়ে ভয়ে বরুণ বলল, আমি এখানেই নামি। না, তোমার সঙ্গে দরকার আছে। অত্যন্ত সংক্ষিপ্ত জবাব। বরুণ আর সাহস পেল না কিছু বলতে। কি দরকার সে জানে। কি বলবেন তিনি? নিজের মনকে অভয় দিতে লাগল সে। মনে মনে ভাবল, উনি যাই বলুন, সেও আর সত্যি কথা গোপন করবে না। অমিতার মনই যদি জানা গেল তবে আর ভয় কাকে? কিন্তু তবু ভেতরে ভেতরে কেমন কাতর হয়ে পড়ল সে। চোখ তুলে তাকাতে পর্যন্ত ভয় করতে লাগল। বাড়ি এসে অবনীবাবু বাইরের ঘরে বরুণকে বসিয়ে রেখে ভেতরে গেলেন। অমিতাও সঙ্গে সঙ্গে অদৃশ্য হল। বরুণের মনের অবস্থা শোচনীয়। এখনই আবার সুরমাদেবীর মুখোমুখি হতে হবে। তার উপদেশ সে কি ভুলে গেছে? বিন্দু বিন্দু ঘামে তার কপাল ভিজে যেতে লাগল। পর্দা ঠেলে সুরমাদেবী ঢুকলেন। খুব হাসি খুশি মুখের ভাব। সস্নেহে বললেন, ভালো আছো? বুক ঢিপ ঢিপ করছিল বরুণের। একটা সাংঘাতিক অবস্থার জন্যই সে প্রস্তুত হচ্ছিল মনে মনে। প্রশ্ন শুনে আর মুখের দিকে তাকিয়ে একটু আশ্বস্ত হয়ে দাঁড়িয়ে পড়ল, ভালোই। আপনি ভালো আছেন? এই তো একরকম। বসো। ইস, ঘেমে গেছো যে। ওর কাণ্ড! সারা শহর ঘুরিয়ে নিয়ে এলেন বোধ হয়। জিনিসগুলো তোমার পছন্দ হলো তো? বরুণ মাথা কাত করল। সুরমাদেবী সুইচবোর্ডের কাছে এগিয়ে গিয়ে পাখাটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, বসো, একটু বিশ্রাম করে তারপর স্নান করে খাও। এবার ঘোর আপত্তি করল বরুণ। না না, অসম্ভব। আমার অত্যন্ত দরকার আছে মেসে। হ্যাঁ, এই রোদ্দুরে তোমাকে আবার ছেড়ে দিই আর কি। তাকে আর কথা বলতে দিলেন না তিনি। চলে যেতে যেতে বললেন, বসো, অমিতাকে পাঠিয়ে দিই। এরপরেই চটির শব্দ করতে করতে অবনীবাবু ঢুকলেন। স্ত্রীকে চলে যেতে দেখে বললেন, যাচ্ছ কেন? বিয়ের চিঠিটা এবার লিখে ফেলা যাক। ফিরে এসে এইটুকু সময়ের মধ্যে তিনি কি করে স্ত্রীকে এত খুশি করেছেন কে জানে। সকালবেলাকার মেঘের চিহ্ন মাত্র তার মুখে নেই। একগাল হেসে বললেন, ও সব তোমরাই করো। না না, তা কি হয়? অবনীবাবু বরুণের পাশে এসে বসলেন। খুব গম্ভীরভাবে বললেন,
বলো দেখি, তোমার বাবার নাম কি, আর তোমার দেশ? কথার তাৎপর্য বুঝতে পারলেন না বরুণ। বড় বড় চোখ তুলে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল অবনীবাবুর মুখের দিকে। সুরমা দেবী বললেন, তোমার এমন একটা হন্তদন্ত ভাব যে মানুষকে একেবারে হকচকিয়ে দাও। বারে, নেমন্তন্ন চিঠি ছাপতে হবে না, বললেন অবনীবাবু। বরুণের দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহভরে সুরমা দেবী বললেন, সময় সত্যি সংকীর্ণ। তোমার যদি অসুবিধে না হয় তাহলে এই সামনের বুধবারেই আমি তোমাদের বিয়ে দিতে চাই। আমাদের? হঠাৎ যেন হাঁ হয়ে গেল বরুণের মুখটা। বিস্ময়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছল সে। সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডটা থেমে গেল। এক সময় সচেতন হয়ে ঢোক গিলে বলল, আমি কি আপনার ঠাট্টার চক্ষু? ঠাট্টা? অবনীবাবু বলে ফেললেন, ঠাট্টা কি হে? জামাইয়ের সঙ্গে আবার ঠাট্টা হয় নাকি? অমিতা ঘরে এলো। সুরমা দেবী একবার তাকালেন মেয়ের দিকে, তারপর বরুণকে বললেন, ওর ইচ্ছে আমার ইচ্ছে, আর ওর ইচ্ছে তো নিশ্চয়ই তুমি। কাজেই এ বিয়ে শেষ পর্যন্ত ফিরিয়েই দিলুম। কিন্তু এদিকে আমাদের তো সবই প্রস্তুত, এমনকি লাহোর থেকে আমার বড় ননদটি পর্যন্ত এসে পৌঁছেছেন। কাজেই তারিখটা আর বদলাবার ইচ্ছে নেই আমার। কি বলো? বরুণ বলবে কি? সে কি স্বপ্ন দেখছে? তার কি মাথা খারাপ হয়ে গেল? অত্যন্ত বিহ্বল হয়ে পড়ল সে। বিস্ময়ে বিমূঢ়তা কাটিয়ে কোনো জবাবই দিতে পারল না। হয়তো তাকে একটু সামলাবার সময় দেবার জন্যই অবনীবাবু আর তার স্ত্রী বেরিয়ে গেলেন ঘর থেকে। ঘরে একটা অতল নীরবতা নামল। কাটল খানিক্ষণ চুপচাপ। এক সময় দ্বিধা কাটিয়ে দুজনেই চোখ তুলল। মৃদু গলায় বরুণ বলল, ভাগ্যকে কি বিশ্বাস করতে পারি? অমিতা কথা বলতে পারল না। তার গালের কাছটা লাল হয়ে উঠল। বরুণ কাছে এগিয়ে এসে হাসতে তার কাঁধে হাত রেখে বলল, কথা বলছো না? বরুণের হাতের পাতায় নিজের মুখ ঢেকে ফেলল অমিতা। অস্পষ্ট গলায় বলল, কি আশ্চর্য। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসুর লেখা গল্প মনের মতো। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।